লেথাল ওয়েপন ব্যবহার করবে, ওই অ্যাকশন না দেখার উপায় নাই। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোন আলাপের ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। 10,000 মানুষের মতামত নিয়ে ইনোভেশনের জরিপ। প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি স্থগিত। রাবি কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষকরা। কর্মবিরতির প্রতিবাদে শিবিরের মানববন্ধন। টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু। শামীমকে নেত্রকোনায় দাফন। ফায়ার সার্ভিসের গার্ড অব অনার শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। এবং এশিয়া কাপে কিছুক্ষণ পর বাংলাদেশের ভারত পরীক্ষা অনিশ্চিত। লিটন নেতৃত্ব দিতে পারেন জাকের। ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য আছে টাইগারদের, বললেন সঞ্জয় মাঞ্জরেকার। জনপদের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের সঙ্গে 1টি করে ফোন আলাপ পরীক্ষা করে শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ট্রাইব্যুনালকেও শোনানো হয় ফোন কলের রেকর্ড। এবং ফজলে নূর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবার বুধবার দুপুর 1টার দিকে সাক্ষীর জবানবন্দি সম্প্রচার করা হয় সরাসরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে 5টি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেওয়া সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেওয়া হবে। রাজাকারে তো ফাঁসি দিতে বা তোদের তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝর্ণা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি। আরেকটি ফোনালাপে ফজলে নূর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জব্দ করা 69টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার 3টি কথোপকথন রয়েছে। এর মধ্যে 2টি ট্রাইব্যুনালকে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা। ওরা বিভিন্ন জায়গায় কল রেকর্ডে উঠে এসেছে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার, বোমা নিক্ষেপ, গুলি করার বিষয়ে শেখ হাসিনার নানান নির্দেশনা। নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36-এ নানা মারছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন জিপাইতে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা, যে 36-এ পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। বিশেষ তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব কল রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। 69টি কল রেকর্ডের মধ্যে বাকি 61টিতে কি আছে খোলাসা করেননি প্রসিকিউশন। জানানো হয়েছে মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে বিএনপি, জামাত ও এনসিপির ভোট কমেছে। 41.30% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। 64 জেলার 10,000 ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামাত 30.30% এবং এনসিপিকে 4.10% ভোটার সমর্থন করেছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না
45.58% ভোটার। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইত সারোয়ার। 6.3% শতভাগ সন্তুষ্ট। জরিপে 64 জেলার নানা শ্রেণী পেশার 10,000 ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে সরকার গঠনের যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ। দলীয় প্রতীক বিবেচনায় 14.7% ও প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। 41.3%, জামাত ইসলামী 31.6%, যেটা হয়েছে 30.3%। জরিপে উল্লেখ করা হয় গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে 0.4%, যেখানে 1.2% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে 4.8%। ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান 41.3%, জামায়াতকে 30.3% ও এনসিপিকে 4.1% ভোটার। আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির 20% সমর্থক বিএনপিকে, 14.8% জামায়াত ও 2.1% এনসিপিকে ভোট দিতে আগ্রহী। নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে 39.1%, জামায়াতকে 28.1% এবং এনসিপিকে 4.9% ভোটার যোগ্য মনে করেন। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে জরিপের ফলাফলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী উদ্দেশ্যে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এটা সহযোগিতা করতে হবে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়োগ থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রশাসনের আশ্বাসে ৭ কর্মদিবসের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শ্রেণীকক্ষে তালা, থমথমে ক্যাম্পাস, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা হল ছাড়া এখন অনেকটাই ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আন্দোলন চলছে, সেটা এখনো চলমান আছে, এটা চলবেই, এর কোনো ব্যত্যয় নাই। এদিকে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্রিয়ায় চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য বিষয়ে, সেজন্য আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। তারা আমাদের কথা দিয়েছেন যে বিষয়গুলো যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়গুলোর জন্য সময় আমাদের দিতে হবে। আজকে দুপুর ১টার সময় ২৪ তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্যকটা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। গত ২০ সেপ্টেম্বর পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে পিছিয়েছে রাকসু নির্বাচন। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ১৮৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বার্তায় বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে রাজধানীতে ১৬৭ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪৩,৮৪১ জন। আর গত ২৪ ঘন্টায় ৭৭১ জন ডেঙ্গি রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজবাড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ, আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার মাদ্রাসা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল স্থানীয় আলমগীর শেখের মেয়ে আরবি ইসলাম। এ সময় বেপরোয়া গতির ঢাকা থেকে বেতকাগামী এসএস পরিবহনের একটি বাস উল্টো পথে এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আমার মেয়ে গেছে আমার এক বড় ভাই আনতে, আইসা পড়ছে বাড়ির কোনার গেটের সামনে, ওই বাসের লগে কাপড় লাগিয়া বলে বাস শেষরায় লয়ে গেছে। মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। এরকম ধরনের ড্রাইভার যাতে এই রোডে গাড়ি না চালায়। এই রোডে এত স্পিড, এটা আসলে কোনোভাবেই ভিত্তিহীন। এই ড্রাইভারের লাইসেন্স বাতিল এবং সারা জীবনের মতো ও যাতে কোনো গাড়ি না চালাতে পারে এবং ওর সর্বোচ্চ শাস্তির দাবি করছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আইন বিধি মোতাবেক হয়ে যাতে তাদের সর্বোচ্চ শাস্তি হয় সেটাই তারা চাচ্ছেন, আমরা সেটা চেষ্টা করছি। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে, রাস্তাও সচল আছে, যানবাহন চলাচল করতেছে। এদিকে মঙ্গলবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান সাভারের গ্যান্ডা বাজারে যাচ্ছিল। রাজবাড়ির কল্যাণপুর এলাকায় গাড়ির চাকায় সমস্যা হলে সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত করছিলেন চালক ও হেলপার। হঠাৎ ঢাকাগামী চাল বোঝাই দ্রুতগতির ট্রাক পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মিরন আহমেদ, সময় সংবাদ। কক্সবাজারের ডুলা হাজরায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও আসামিদের হুমকিতে সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সময়টা 2024 সালের 24 সেপ্টেম্বর। একটি নির্জন রাতে বিভীষিকা বদলে দিয়েছে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের পুরো চিত্র। এই গ্রামেই ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। ঘটনার পর থেকেই সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও এখনও পলাতক রয়েছে 6 জন। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে, এখানে আমাদের পাড়ার মধ্যে এই জন্য সবাই বইয়া আছে। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর গত 3 দিন আগে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তা নিতে ভুগতেছি। কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্দর্শ ডাকাত হেলাল সে এবং যে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। পুলিশ বলছে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও চার্জশিট দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার সন্তান লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 82তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে কমিশন লাভ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালের সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। 10,000 মানুষের মতামত নিয়ে ইনোভেশনের জরিপ। এবং প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি স্থগিত। রাবি কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষকরা। কর্মবিরতির প্রতিবাদে শিবিরের মানববন্ধন। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।